আজকে ছাত্রছাত্রীরা আমরা এনট্রপি পরিবর্তনের অনেকগুলো সূত্র শিখব। মোটামুটি সব সূত্র শিখে ফেলবো। এনট্রপি চেঞ্জের উপরেই এই পুরো বোর্ড ভরে আমি অনেক কিছু লিখে রেখেছি। সো একটু একটু করে শুরু করি। আমি এইচআরভি এমএসএফ থেকে। প্রথম কথা, এনট্রপি পরিবর্তনের বেসিক যে ফর্মুলা সেটা হলো দুইটা জাস্ট ফর্মুলা। ডেল এস ইজ ইকাল টু ডেল্টা কিউ বাই টি, মানে তাপ শক্তি কতটুকু চেঞ্জ হয়েছে এবং তাপমাত্রা কত ছিল, সেই দুইটার দ্বারাই আমরা বের করতে পারি এনট্রপি পরিবর্তন। কিন্তু যদি তাপমাত্রা কনস্ট্যান্ট না হয়, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো যদি কনস্ট্যান্ট টেম্পারেচার থাকে। এখানে দেখা যাচ্ছে শুধু টি বসানোর জায়গা আছে, যেহেতু T1 T2 নাই বা T3ও নাই, তাহলে বোঝাই যাচ্ছে যে ডেল্টা কিউ বাই টি করলে আমরা ডেল এস পেয়ে যাব। এটা ধ্রুব তাপমাত্রায় খাটবে এমন একটা সূত্র। কিন্তু যখনই তাপমাত্রা কনস্ট্যান্ট না থাকবে তখন আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ইন্টিগ্রেশন অফ ডেল এস ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ ডেল্টা কিউ বাই টি, মানে এইটারই একটা ক্ষুদ্র লেয়ারের থেকে ইন্টিগ্রেশন করে বের করে আনতে হবে আমাদের যদি তাপমাত্রা পরিবর্তন হয়। ক্ষুদ্র তাপমাত্রা চেঞ্জের সময় আমরা ক্ষুদ্র একটা জায়গায় চিন্তা করলে আসলে তাপমাত্রাটা ধ্রুবই থাকে। তাপমাত্রা 2 থেকে 3 হয়ে গেছে, এরকম কেসে 2 থেকে 3 হইতে তো একটু সময় লাগছে। সো আমরা যদি ক্ষুদ্র সিস্টেমের মধ্যে চিন্তা করি, যে ক্ষুদ্র চেঞ্জের কথা চিন্তা করি, ডিফারেন্সিয়াল চেঞ্জ, তখন কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়ে সারতে পারবে না। সো আমরা যদি বলি 0.0000 সেকেন্ডের মধ্যে তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, কি অ্যান্সার হলো না। তাপমাত্রা প্রায় ওই 2 থেকে 3 যদি বলি তাহলে 2 থাকবে। সো এই কারণে ডিফারেন্সিয়াল এলিমেন্টের জন্য এই সূত্রটা তাপমাত্রা চেঞ্জের সময়ও খাটবে। সো আমরা টোটাল জিনিসটাকে যদি বের করতে চাই, টোটাল এনট্রপি চেঞ্জ যদি বের করতে চাই, তাহলে এই ইন্টিগ্রেশনটা করে তখন বের করতে হবে। সো আমাদের মূল কথা হলো তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে এই সূত্র ব্যবহার করব, তাপমাত্রা চেঞ্জ হইলে এই সূত্রটা ব্যবহার করব। এখন ইন্টিগ্রেশন করতে আমাদের সবারই একটু কষ্ট হয়, তাই একটু সহজে শর্টকাট করে দিচ্ছি। শর্টকাটটা কি করে দিচ্ছি, এই ইন্টিগ্রেশন করে বিভিন্ন সময়ে বিভিন্ন সিস্টেমে যে পরিমাণ, আমার রোবট কথা বলতেছে বাসায়, যাই হোক, যেটা বলছিলাম, ডেল এস ইজ ইকাল টু ডেল্টা কিউ বাই টি, এটার ইন্টিগ্রেশনটা করতে আমাদের অনেক সময় অনেক কষ্ট হইতে পারে, তাই কষ্টটা দূর করে দিচ্ছি। বিভিন্ন সিস্টেমে বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ায় ইন্টিগ্রেশনটা করলে যে রেজাল্টটা আসবে সেটা আমি সরাসরি এখানে বসিয়ে দিয়েছি। সো সরাসরি আমরা এখানে ইন্টিগ্রেশন না করে অ্যাপ্লাই করতে পারবো সূত্রগুলোকে। প্রথমে চলে আসি, একটু কঠিন থেকে শুরু করি। যখন চাপ, আয়তন, তাপমাত্রা তিনটাই চেঞ্জ হবে, তখন এনট্রপি নির্ণয় করার জন্য যে সূত্রটা ব্যবহার করতে পারবো সেটা হলো এই দুইটা জিনিসের যোগফল, এন সিভি লন T2 বাই T1 প্লাস এন আর লন V2 বাই V1। এখানে আয়তন V1 থেকে V2 হয়েছে, মানে আয়তনের পরিবর্তন হচ্ছে। T1 তাপমাত্রা থেকে T2 তাপমাত্রা হয়েছে, তার মানে তাপমাত্রারও পরিবর্তন হচ্ছে। এরপরে সিভি জিনিসটা কি? সিভি জিনিসটা হইল মোলার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ আমরা ছোটবেলায় অনেকেই হয়তো পড়ে থাকবো, এরকম একটা জিনিস ছিল আপেক্ষিক তাপ, এস ইজ ইকাল টু সামথিং, আমরা পড়তাম আপেক্ষিক তাপ এস ইজ ইকাল টু ডেল্টা কিউ ডিভাইডেড বাই এম ইন্টু ডেল্টা টি। এই এম এর পরিবর্তে যদি আমরা মোল সংখ্যা বসিয়ে দিই তাইলে হয়ে যায় মোলার আপেক্ষিক তাপ। এটা আমাদের সেই 9-10-এর পপুলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার ব্যাপারটাই চলে আসতেছে, কিন্তু এটাকে মোলার আপেক্ষিক তাপ বলবো কারণ মোলের সাপেক্ষে এটা মেজার করা হয়। সো মোলার আপেক্ষিক তাপ আসলে কিছুই না, সি ইজ ইকাল টু ডেল্টা কিউ ডিভাইডেড বাই, আমি একটু ভালো করে লেখার চেষ্টা করি বোর্ডটাকে ধরে, সি ইজ ইকাল টু ডেল্টা কিউ ডিভাইডেড বাই এন ডেল্টা টি। এটাই হলো মোলার আপেক্ষিক তাপ। এটা যদি স্থির আয়তনের সাপেক্ষে হয় তখন আমরা সিস্টেমটাকে স্থির আয়তনে করে যদি এটা বের করা হয় তাহলে এটাকে সিভি বলবো, আর যদি স্থির চাপে বের করা হয় তখন এটাকে এরকম একটা কিছু সিপি বলবো। কোন কন্ডিশনে সি এর মান বের করা হয়েছে সেটার উপর বেস করে আমরা সিভি সিপি বলতেছি। আর এটা হলো গ্যাস, যে গ্যাসের উপর আমরা কাজটা করতেছি, এনট্রপি চেঞ্জ বের করতে চাচ্ছি, সেটার মোল সংখ্যাটা, এন এর মানটা। এরপরে চলে আসি দ্বিতীয় সূত্রটায়। এটা কখন ইউজ করতে পারবো?
এই সূত্রটা থেকে এটা বের করে আনা যায়। এখন এই প্রশ্ন হলো এই সূত্রের প্রমাণটা কি ভাই? আমি বললাম যে ইন্টিগ্রেশন করে প্রমাণ করতে হয়, প্রমাণটা এখানে দেখানো আছে, এটা নিয়ে আমি একটু পরে কথা বলি। প্রমাণটা আগে দেখাইলে কেমন যেন জঙ্গল জঙ্গল লাগবে। একদম সূত্রগুলো আগে শিখে ফেলি, যেগুলো আমরা মুখস্থ সরাসরি অ্যাপ্লাই করতে পারবো পরীক্ষায়, তারপরে এই সূত্রগুলো কীভাবে আসে সেটা একটু দেখব যদি সময় পাই। আইসোথার্ম বা সমষ্ণ প্রক্রিয়া, উষ্ণ মানে হলো গরম গরম ভাব, উষ্ণ উষ্ণ বললে আমরা ভাবি যে গরম কিছু ভাব বলতেছি। উষ্ণ বলতে আসলে উষ্ণতা মানে তাপমাত্রাটা ধ্রুবক থাকবে। আইসো মানে হলো ধ্রুবক, থার্মাল মানে হলো তাপমাত্রাটা ধ্রুবক থাকবে। এরকম কন্ডিশনে অবশ্যই এই সূত্রের যে দুইটা পার্ট দেখা যাচ্ছে, এখানে তাপমাত্রা চেঞ্জ দেখা যাচ্ছে, এখানে আয়তন চেঞ্জ দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে আইসোথার্মাল প্রসেসে এই যে এই অংশটা যেটার মধ্যে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে এই অংশটা ভ্যানিশ হয়ে যাবে, এটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে বাকিটুকু যা থাকে সেটাই কিন্তু আমার অ্যান্সার। তার মানে আমরা যে সব কিছু চেঞ্জের জন্য ডেলেসের যে মানটা, এটার থেকেই আইসোথার্মের জন্য অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় ডেলেস বা এনট্রপি পরিবর্তন নির্ণয়ের জন্য যে সূত্রটা সেটাও বের করে ফেলতে পারছি। এন আর লন V2/V1 শুধু, এই অংশটা থাকবে না। এখন আরেকটা মজার ব্যাপার হলো V2/V1কে সমষ্ণ প্রক্রিয়ায় P1/P2 বলা যাবে। এর একটা বিশেষ কারণ হলো আমরা জানি যখন আমরা তাপমাত্রা চেঞ্জকে বিবেচনা না করি তখন আমাদের একটা বিশেষ কথা বলা যায়, সেটা কি ছিল? তাপমাত্রা চেঞ্জ যদি না হয় তাহলে আমরা জানি P1V1 = P2V2, এই সূত্রটা খাটবে। সো আমি এখান থেকে দেখতেই পাচ্ছি যদি আমি V2/V1 এখানে V1টা থাকতো আর P2টা এটা নিচে চলে আসতো, আর আমি যদি বলি এটা মুছে দেই, এই পাশ থেকে এইটুকু আর ওই পাশ থেকে ওইটুকু মুছে দেই, তাহলে বোঝাই যাচ্ছে যে V2/V1 আসলে P1/P2 আসবে। সো এই যে এইটুকুকে চেঞ্জ করে আবার এইটুকু লেখা হয়েছে P1/P2। খুব সহজ ব্যাপারটা আমরা দেখে ফেললাম। এখন সো উষ্ণতা যদি সেম থাকে, সমষ্ণ প্রক্রিয়া যদি হয়, তখন আমরা এনট্রপি চেঞ্জের জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি প্রক্রিয়াটা এমন হয় যেখানে আমি তাপ শক্তি অর্থাৎ ডেল্টা কিউ ট্রান্সফার হইতে দিচ্ছি না, বাইরে থেকে আসতেও পারতেছে না, ভেতর থেকে যাইতেও পারতেছে না, এই ধরনের প্রক্রিয়াকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাপকে রুদ্ধ করে দেওয়া হয়েছে, তাপ শক্তি বাইরে যেতে পারতেছে না, আবার আসতেও পারতেছে না, এটাকে বলা হয় অ্যাডিবেটিক প্রসেস অথবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেটার মধ্যে ডেল্টা কিউ 0 হয়। ডেল্টা কিউ যদি 0 হয় তাহলে এই সূত্রের মধ্যে বা এই সূত্রের মধ্যে যেখানেই আমরা যাই, বেসিক সূত্র তো এই দুইটা আমি আগেই বলছিলাম, এই দুইটা সূত্রের মধ্যে ডেল্টা কিউ এর মান যদি 0 বসায় তাহলে এনট্রপি কোনো চেঞ্জ পাওয়া যাবে না। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, খুব নোট করে রাখার মতো একটা কথা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা অ্যাডিবেটিক প্রসেসে ডেল এস এর মানটা 0 হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারতেছো? বাচ্চা মাসতে হোক। আচ্ছা, কমেন্ট করে অবশ্যই জানিয়েন আপনারা বুঝতে পারছেন কি না। আইসোক্রনিক, ওর বাবা আইসোক্রনিক লেখছি, হ্যাঁ তাই তো মনে হয়, যাই হোক উচ্চারণে ভুল ধরেন না আপনারা। সমায়তন প্রক্রিয়া মানে আয়তন জিনিসটা সেম থাকবে। যদি এরকম একটা বেলুন নেন, তারপর ওই প্রক্রিয়ায় যা খুশি হয়েছে, ভিতরে গ্যাস গরম হয়ে গেছে, গ্যাসের মাথা গরম হয়ে গেছে, গ্যাসের মানে গা দিয়ে আগুন বের হচ্ছে, গ্যাস অনেক গরম হয়ে গেছে, অথবা গ্যাস জমে ঠান্ডা হয়ে গেছে, যা খুশি হোক প্রক্রিয়াটার ভিতরে, এটার আয়তন যদি আগে ভি থাকে এখনো ভি আছে। এই ধরনের প্রক্রিয়াকে আমরা বলবো আইসোক্রনিক অথবা সমায়তন প্রক্রিয়া। ভলিউম কনস্ট্যান্ট থাকে এরকম সিস্টেম। এরকম যদি প্রক্রিয়া হয়, তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে যদি আমরা আয়তনকে চেঞ্জ হইতে না দিই, ভলিউমকে চেঞ্জ হইতে না দিই, তখন এনট্রপি চেঞ্জের জন্য আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। ওই যে আমি আগেই বলছিলাম এটা দিয়ে সব হবে, এটাই বস, এটুকুরে মুছে দিলেই আমার এইটা পাওয়া যাচ্ছে, এটাই হলো অ্যান্সার। কারণ কি, এখানে আয়তন চেঞ্জটা বিবেচনা করা হয়েছিল, কিন্তু এখন যেহেতু আয়তন ফিক্স করে দিছি তাহলে এই অংশটা, সূত্রের এই অংশটা থাকবে না, এটা বাদ। তাহলে যতটুকু আছে সেটাই হলো আমার সমায়তন প্রক্রিয়ায় এনট্রপি চেঞ্জের সূত্র বের হয়ে গেছে। সো এটার মধ্যেও সেই একই রকমভাবে বলবো, T2/T1কে আমরা চেঞ্জ করে লিখতে পারি P2/P1, কারণ হলো পি আর টি সমানুপাতিক হবে যদি আমরা আইসোক্রনিক চিন্তা করি অথবা সমায়তন চিন্তা করি। আয়তন ধ্রুবক থাকলে পি আর টি তো সমানুপাতিক, এটা আমরা জানি আদর্শ গ্যাসের সূত্র থেকে চিন্তা করতে পারি। বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, তারপর কি যেন সূত্র ছিল, আপনারা সবই পারেন, ওইটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। এইটার অনুপাতকে আমরা ওইটার সমান বলতে পারি। তো T2/T1কে P2/P1-এ ট্রান্সফার করা যাবে। এখন সবশেষের দিকে প্রায় বলা যেতে পারে আইসোবারিক, বার মানে হলো চাপ।
চাপ মানে ওই খাসির চাপ, গরুর চাপ, মুরগির চাপ, ওই চাপ না। যে চাপের কথা বলা হচ্ছে এটা হলো সমচাপীয় প্রক্রিয়া, মানে প্রেশারের কথা বলা হচ্ছে। পি যখন কনস্ট্যান্ট তখন আমরা ডেল এস এর যে সূত্রটা পাবো সেটা হলো এইটা। এটা কোথা থেকে আসে? এই যে প্রতিবেদন দেখানো আছে। আমি আরেকটা সূত্র বলে দিতে চাই, এখানে ইন্টিগ্রেশন করে কষ্ট করে বের করা লাগবে না আপনাদের। আরেকটা সূত্র হবে সিম্পল, আপনারা এটা লিখে নিতে পারেন। যদি আমরা কোনো পদার্থের তাপমাত্রা চেঞ্জ করতে চাই, সেই ক্ষেত্রে ডেল এস এর যে মানটা সেটা হইল এম এস লন T2 বাই T1। এটা কোথা থেকে আসছে? এটা খুব সিম্পল, এখান থেকে আসে। আমি যদি এখানে ডেল্টা কিউর পরিবর্তে এম এস ডেল থিটা বসাই বা ডেল্টা টি বসাই, ডিভাইডেড বাই টি বসাই, এম আর এস তো ধ্রুবক সামনে চলে আসবে, বাকি 1/t এর ইন্টিগ্রেশন যদি আমরা করি, T1 থেকে যদি তাপমাত্রা T2-তে যায়, মানে একটা পানির তাপমাত্রা, কিছু পানি আমাদের হাতে নিয়ে আমরা যদি, এই হাতে নিয়ে গরম করবো কেন, খাইছে, হাতে নিয়ে গরম করবো না, যে কোনো একটা পাত্রে নিয়ে আমরা যদি একটা পানিকে, কিছু পরিমাণ পানিকে যদি গরম করতে চাই, T1 থেকে তাপমাত্রা T2-তে নিয়ে যাই, ওই পানির ভর যদি m হয়, যদি 2 কেজি পানি হয়, m এর মান 2 হবে। পানির আপেক্ষিক তাপ s এর মান আমরা জানি 4200। তখন পানির তাপমাত্রা 2 ডিগ্রি থেকে যদি 20 ডিগ্রি করা হয়, তাহলে 2 + 273 এখানে বসাবো, 20 + 273 উপরে বসাবো। T1 T2 এখানে যত টি দেখা যাচ্ছে সবই আসলে কেলভিন ইউনিটে। সো আমরা এই সূত্র ব্যবহার করে তখন এনট্রপি চেঞ্জ বের করতে পারবো। এটার প্রমাণ এই যে এখানে দেখানো যাচ্ছে। এটার পরের লাইনে এটা এম এস, আর এটার ডিফারেন্সিয়েশন করলে আসে লন T2 বাই T1 চলে আসবে, একটা থেকে আরেকটা বিয়োগ করলে, ইন্টিগ্রেশন করলে। আমি ডিফারেন্সিয়েশন বললাম মাত্রই, ইন্টিগ্রেশন হবে কথাটা। ইন্টিগ্রেশন করলে রেজাল্টটা আসবে এইটা। সো এটা দ্বারা আসলে সিম্পলি আমরা চাইলে পানির তাপমাত্রা কিছু সামথিং 2 থেকে 20 করা বা 1 থেকে 100 করা, সেটার অঙ্কটা এটা দিয়ে করতে পারবো। অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভাইয়া তাহলে বরফ গলানোর জন্য কোন সূত্র ইউজ করবো? বরফ গলানোর সময় বা পানি বাষ্পীভূত হওয়ার সময় অথবা পানি বরফ হয়ে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় রুদ্ধতাপীয় বলতেছি কেন, সেটাকে বলা হইতেছে আপেক্ষিক সুপ্ত তাপ নেওয়া অথবা ছাড়ার ঘটনা। একটা বরফ যদি এখান থেকে সামথিং গলতে শুরু করে, গলে যায়, তখন এর তাপমাত্রা চেঞ্জ হয় না, তাপমাত্রা ধ্রুবক থাকে। তাহলে ভাইয়া কোন সূত্র ইউজ করবো? এটা ইউজ করবো না এটা ইউজ করবো? অ্যান্সার হলে এটা ইউজ করবো, যে লেখাই রয়েছে। ধ্রুব তাপমাত্রায় যে সূত্র খাটে সেটা হলো এটা। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ আর যদি এম ফিউশনে এল এফ এরকম হয়, আর তাহলে ওইটাকে আমরা MLF দ্বারা প্রকাশ করতে পারি। আবার পানি বাষ্পীভূত হয়ে যাওয়ার জন্য যে সুপ্ত তাপ, সেটা যদি এলভি, মানে কি বলে, বাষ্পীভবনের জন্য বা ভ্যাপোরাইজেশনের জন্য স্পেসিফিক হিট হয় এল, তাহলে MLV দ্বারা আমরা এই কিউ এর মানটা পেয়ে যাব, ডিভাইডেড বাই তাপমাত্রা। বরফ যদি হয়ে থাকে সেটা 0 ডিগ্রিতে আসছে, 0 ডিগ্রি মানে হলো 273, টি এর মান 273 এখানে বসাই দেব, ডেল্টা কিউ এর মান MLF বসাই দেব। আবার যখন পানি বাষ্পীভূত হবে তখন MLF এখানে বসাবো ডেল্টা কিউ এর জায়গায়, আর টি এর জায়গায় পানি কত ডিগ্রিতে বাষ্পীভূত হয়? 100 ডিগ্রিতে, তো 100 + 273 এখানে বসাই দেব। সো ওভারঅল এটাই ছিল আজকের ক্লাসে আমরা যা যা পড়লাম। এই সমস্ত সূত্র ব্যবহার করার সময় আমাদের খুব কেয়ারফুল থাকা লাগবে। আমি একটু আচ্ছা এখানে প্রতিবেদনটা একটু দেখিয়ে ছেড়ে দিই আপনাদের। এনট্রপির অনেকগুলো সূত্র এখানে একসাথে আছে আপনাদের বইয়ের মধ্যে, বা অনেকগুলো বই পড়লে আপনারা হয়তো এরকম এত সূত্র একসাথে দেখতে পারবেন। সো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, এই সূত্রটা দিয়ে আমরা কিন্তু এটা বের করেছি, আবার এটাও বের করেছি। সো এই সূত্রটা কেমনে আসলো সেটা একটু দেখি। ডেল এস ইজিক্যাল টু ডেল্টা কিউ বাই টি, এটা তো এনট্রপির বেসিক ফর্মুলা। এখানে আমরা ডেল্টা কিউর পরিবর্তে তাপগতিবিদ্যার যে সূত্র আছে সেটা অ্যাপ্লাই করে লিখছি। ডেল্টা কিউ আসলে দুইটা অংশে ভাগ হয়ে যায়, ডেল্টা ইউ মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন প্লাস বাহ্যিক কাজ, ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। আপনারা যারা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এগুলো জানেন তারা এই জিনিসটাও ভালো মতো জানেন। এরপরে ডিভাইডেড বাই টি লিখেছি। ডেল্টা ইউকে লেখা যায় এন সিভি ডেল্টা টি ডিভাইডেড বাই টি। সিভি
দিয়ে এই জিনিসটার মানটা বের করা হচ্ছে, যে স্যার কোনো কঠিন কিছু না, এটাকে মানে বিপজ্জনক কিছু মনে করার কোনো কারণ নাই। আর এরপরে ডেল্টা ডাব্লিউ জিনিসটাকে বের করা যায় কি দ্বারা বের করা যায়, পি ডেল্টা ভি দ্বারা বের করা যায়। মানে চাপ এবং আয়তনের পরিবর্তন, যে চাপে আয়তনটার পরিবর্তন হয়েছে সেটা দ্বারা যদি আয়তনটাকে গুণ করে দিই তাহলে আসলে কাজ পাওয়া যায়, ডিভাইডেড বাই টি করলাম। সো এগুলার আরও ব্যাখ্যা আছে, ভালো ডিটেইলে আমি এখন বলতেছি না, প্রতিবেদন নিয়ে বেশি সময় নষ্ট করবো না, বাট এটা ডিরাইভ করার জন্য বেশি সময় নিচ্ছি না। আমি এই এন আর সিভি এটা দুইটা তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসছি, তারপরে বাকি যা থাকে সেটাকে ইন্টিগ্রেশন করার মতোই আসতেছে। ডেল্টা টি যেহেতু আছে, ডেল্টা এন এন যেহেতু ডেল্টা টি আর নিচে যেহেতু টি আছে, সো আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে এই ইন্টিগ্রেশনটা করা যাবে। এটা আসলে লন টি অ্যান্সার আসবে, তারপরে টি টু বাই টি ওয়ান, এখানে ওয়ানটা হবে, মুছে ফেলছি আমি মনে হয়, টি টু বাই টি ওয়ান দ্বারা আমরা এটা ইন্টিগ্রেশনটা করলে এই জিনিসটা পাবো, খুব সহজ ব্যাপার। কিন্তু এইখানে যদি তাকে দেখি তাহলে দেখা যাচ্ছে উপরে আছে পি, নিচে আছে টি, ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কোনোদিনও পি আর টিকে করা যাবে না। সো আমরা যদি বলি যে গরুর খামারে যায় ছাগল দেখছি কয়টা, এই প্রশ্নের কোনো উত্তর নাই, কারণ গরুর খামারে তো ছাগল থাকার কথা না। সো ইন্টিগ্রেশন করার সময় ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে গেলে ভি থাকতে হবে, পি আর টি রে চেঞ্জ করে আমি কোনোভাবে ভিকে নিয়ে আসতে পারলেই অঙ্কটা করতে পারবো। সেটা করার জন্য আমরা আসলে পি ভি ইজিক্যাল টু এন আর টি সূত্র থেকে কাজটা করেছি, একটু দেখাই। পি ভি ইজিক্যাল টু এন আর টি, এখান থেকে পি এর মান বের হয় এন আর টি ডিভাইডেড বাই ভি। এই যে পি এর মানটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে, কোনখানে এই যে এখানে, এটা বসিয়ে দিলে এই টি আর এই টি কাটা চলে যাবে, তারপরে এই জিনিসটাই থাকবে। এন এবং আর কে বাইরে এনে লেখা হয়েছে, আর কিছু করা হয় নাই। যদি আপনাদের এখনও কনফিউশন থাকে তাহলে আমি এই যে পি বাই টি এটার পরিবর্তে এই যে এই টিটার এইখানে নিয়ে আসতেছি, দেখেন বুঝতে পারবেন আপনারা। এই যে এখন এখানে ডানে কি থাকতেছে, এন আর থাকতেছে, এন আর ডিভাইডেড বাই ভি, ওই যে এন আর ডিভাইডেড বাই ভি। এন আর কনস্ট্যান্ট ছিল, বাইরে নিয়ে আসছি, এরপর ইন্টিগ্রেশন করছি। এখন দেখেন এবার গরুর খামারে গরুই গুনতেছি, ছাগলের খামারে ছাগল গুনার মতো কাজ করতেছি, মানে ভি আছে, ইন্টিগ্রেশন করা হচ্ছে ডিভির সাপেক্ষে, এই ইন্টিগ্রেশনটা করা সম্ভব। সো আমরা এটার অ্যান্সার জানি, 1/v ইন্টিগ্রেশন লন ভি, সেটাকে লিমিটের মধ্যে ফেলে এই জিনিসটা পাচ্ছি। অনেকেই ভাবতে পারে ভি টু বাই লন ভি টু বাই ভি ওয়ান কি সরাসরি আসে, না তা না, লন ভি আসছিল এরকম আসছিল, সেটাকে আমরা লন ভি টু মাইনাস লন ভি ওয়ান একসাথে লনের প্রপার্টিস বা লগারিদমিক প্রপার্টিস ব্যবহার করে একসাথে লিখে দিছি। আপনাদের এই ইন্টিগ্রেশন কষ্ট করে করার দরকার নাই, আপনারা সরাসরি সূত্রের মধ্যে বসে দিয়ে অঙ্ক করে দিলেও নাম্বার পেয়ে যাবেন। তাইলে একটু সামারি করে দেই, পুরো ক্লাসে কী কী শিখলেন। পুরো ক্লাসে আপনারা যেটা শিখলেন সেটা হলো এনট্রপি চেঞ্জ বা এনট্রপি পরিবর্তন করার অনেকগুলো ফর্মুলা দেখলেন। এখানে অনেকগুলো ফর্মুলার মধ্যে প্যাচ লাগাই দিয়ে না, এই দুইটা ফর্মুলারই যত ধরনের রূপান্তর দেখতে পাচ্ছেন, ঠিক আছে। একই মানুষ কখনো মানে গান গায়, কখনো মানে নাচে, অনেক ধরনের কাজ করে, মানে এনট্রপিটা এই দুইটা সূত্রই এখানে কখনো গান গাইছে, কখনো নাচছে, কখনো ডাক্তার, কখনো ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধরনের পোশাক পরে আছে। সো এই দুইটা সূত্রকে মনে রাখবেন। তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে এটা ইউজ করব, তাপমাত্রা কনস্ট্যান্ট না থাকলে ইন্টিগ্রেশন করে ফর্মুলা বানিয়ে নিতে হবে। আর আপনাদের সুবিধার্থে আমি বলে দিছি, যদি তাপ, চাপ, আয়তন তিনটাই চেঞ্জ হয় তাহলে একটা বড় সূত্র ইউজ করতে হয়, সেটা হলো এটা, যার প্রতিবেদন এখানে দেখা যাচ্ছে। যদি উষ্ণতা চেঞ্জ হইতে না দেয়, তাপমাত্রা ঠিক থাকে, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। যদি রুদ্ধতাপের প্রক্রিয়া বলে ∆S এর মান সরাসরি মুখস্থ 0 বসিয়ে দেব। সমায়তন, যদি আয়তন স্থির বলা হয় তখন আমরা এই সূত্র ব্যবহার করব। আর যদি চাপীয় সমচাপ, চাপ চেঞ্জ করতে না দেয় তখন আমরা এই সূত্র ব্যবহার করব। আর আমি খুব ভালো করে বুঝিয়ে বলছি যে যদি কোনো কিছুর তাপমাত্রা চেঞ্জ না হয়ে কোনো তাপের চেঞ্জ হয়, তাপমাত্রা চেঞ্জ হইলো না কিন্তু তাপশক্তি লেনদেন হইলো, যেমন বরফ গলে যাওয়ার সময় বরফ শক্তি নেয় ঠিকই বাইরে থেকে, কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয় না, কারণ বরফের ভিতরে যে বন্ধনগুলো আছে সেগুলো ভাঙার জন্য ওই শক্তিটা ব্যয় হয়ে যায়। তো ∆Q/∆T আসলে তখন হবে কি, বরফ গলনের জন্য যে সুপ্ত তাপ আর বরফের যে ভর সেটার গুণফল MLF উপরে বসবে, নিচে টিটা বসবে। তখন যখন তাপমাত্রা স্থির থাকে তখন বরফ গলনের জন্য আমরা যে এনট্রপি চেঞ্জ পাবো তখন এটা দিয়ে বের করব এই সূত্র দ্বারা। কিন্তু যখনই আমরা কিছু তাপমাত্রা সামথিং, এই বোর্ডের তাপমাত্রা বা আমার হাতের তাপমাত্রা সামথিং 2 থেকে 30 করতেছি, তাপমাত্রা চেঞ্জ করতেছি, তখন সেটা বের করার জন্য আমরা এই প্রসেসে যাব। আমার যদি ভর, আপেক্ষিক তাপ এবং তাপমাত্রার পরিবর্তন দেওয়া থাকে
তখন আমরা এই সূত্রতে যাব, তখন এইটা ব্যবহার করব না, ইন্টিগ্রেশন করা এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি এগুলা না দেওয়া থাকে, ভর এবং আপেক্ষিক তাপ এগুলা না দেওয়া থাকে, তাইলে আমাদের যদি গ্যাসীয় প্রপার্টিস দিয়ে প্যাচ লাগিয়ে অঙ্ক করতে বলা হয়, তাহলে এই 1 2 3 4 5টা এই সূত্রগুলো ব্যবহার করে আমাদের অঙ্কটা করতে হবে। এই প্রশ্নের এই সূত্রটার একটা প্রমাণ এখানে দেখানো রয়েছে, একটু বলে দিই শর্টকাটে। সমচাপীয় প্রক্রিয়ার মধ্যে চাপ যেহেতু ধ্রুবক, তাইলে আমরা ডেল্টা কিউকে লিখতে পারবো এন সিপি ডেল্টা টি। সিপি মানে হলো চাপ ধ্রুবক থাকলে মোলার আপেক্ষিক তাপ। সো এন সিপি ডেল্টা টি ডেল্টা কিউকে লিখতে পারবো। লেখার পরে সরাসরি এন আর সিপিটারে বাইর করে আসলাম। সিপি মানে এনে চিকেন ফ্রাই না, আপনারা কামড় দেখাই ফেলেন না, ঠিক আছে? বাট এই সূত্র সব কামড় দেখাই ফেলেন, মনে রাখেন, কারণ অনেক কাজে লাগবে অ্যাডমিশন টেস্ট বা বোর্ড পরীক্ষায় অনেক প্রবলেম সলভ করতে পারবেন। এখন দেখেন, এইটা তো ইন্টিগ্রেশন খুবই সহজ, লন আসবে T2/T1 ইন্টিগ্রেশন অনেকবার করলাম। এখানে একটা ইন্টিগ্রেশন সূত্র জাস্ট লাগতেছে এতগুলো সূত্র প্রতিপাদন করার জন্য, সেটা কি 1/x dx এর ইন্টিগ্রেশন হলো ln x। তাহলে আপনারা বুঝতে পারছেন? বাচ্চা মাসতে হো, সবাই কি বুঝতে পেরেছেন? কমেন্ট করে জানিয়ে দেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর নেক্সট ভিডিও কী বানাইলে ভালো হয় সেটা যদি কমেন্টে জানিয়ে দেন তাহলে আরও ভালো হয়। টাটা, বাই বাই, গুড নাইট।